উনি জীবনের প্রথম ভালোবাসাই ভুলে গেছেন। প্রথম ভালোবাসা মানে উনি যাকে ভালোবাসতেন। রঞ্জিত ঘোষ একজন ছিলেন, তার তাকে আমরা বলতাম রণাদা। তিনি হ্যাঁ, হ্যাঁ, খুব ঘনিষ্ঠ মানে অনেক ঘনিষ্ঠ ছিল। রণদার সঙ্গে দিদির প্রথম জীবনে একটা ভালোবাসা ছিল, রণজিৎ ঘোষের সঙ্গে। রণজিৎ ঘোষকে উনি যাতা বলে অপমান করেছেন। যেদিন উনি প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হলেন, রণদা বাড়িতে এসছেন, গিলে করা পাঞ্জাবি, চুনোট করা ধুতি। আমরা বলছি দিদি রণদা এসছে, তখন উনি বলছেন যে একটা অশ্লীল কথা বলে অমুকের বাচ্চাকে কে আসতে বলেছে। এটা শুভেন্দুর ভদ্রতা, যে শুভেন্দু কিছু এই ব্যাপারে বলেন। শুভেন্দু তো ডক্টর এস পি দাসের সম্বন্ধে, আমি জানি সেটা। আমাকে কি তুমি বলতে শুনেছো যে ডক্টর এস পি দাস? ইভেন দিল্লিতে যারা কাজ করতো আমাদের বাড়িতে, তারাও সবাই জানতো দিদির সঙ্গে। ডক্টর এস পি দাস, শুধু এস পি দাস না, ডক্টর এস পি দাস, যে ওনার পার্সোনাল চিকিৎসক আর প্রত্যেক বুধবার আর শনিবার আসে। চরিত্রগত বিতর্ক উঠেছে ওনার, অনেকদিন অনেক সময় উঠেছে। উনি যে বিয়ে করেন নেই, তারপরে তাতে আর আমি তো অনেক সময় শুনি যে অনেকে বলেন যে অভিষেক ওনার ছিল। উনি তো বিয়েই করেননি। লক্ষ্য করিনি গান্ধীজি নাকি 21 দিন অনশন করেছিলেন। ওনার তো সবাইকেই টেক্কা দিতে হবে, উনি গান্ধীজিকে টপকেও 26 দিন অনশন করলেন। কিন্তু 26 দিন অনশন করার পরেও একটা মানুষের ওজন বেড়ে যায়। বিজেপি লাশের রাজনীতি করে কিনা জানি না, লাশের রাজনীতি মমতা ব্যানার্জি করে। কোথাও মৃত্যু হলেই মমতা ব্যানার্জি সেখানে গিয়ে কোন বডিটা উনি মানে দখল করবেন সেটা বসে থাকে। উনি জেলে যেতে চাইছেন যে বিজেপি যাতে ওনাকে অ্যারেস্ট করে, কিন্তু আমি আমার যতদূর আমার সূত্র খবর মানে সূত্র বলছে বিজেপি ওনাকে অ্যারেস্ট করে সেই ভুলটা করবে। সিঙ্গুরে গেলেন মুখ্যমন্ত্রী, 26 দিন অনশনের কথা বললেন, রাস্তায় পড়েছিলেন, তিনি অভিনন্দন জানালেন সবাইকে। তখন যারা সঙ্গী ছিলেন, তাপসী মালিক থেকে শুরু করে সমস্ত মানে সবার কথা মনে করলেন। কিন্তু সিঙ্গুরে সেদিনের যিনি সঙ্গী ছিলেন, সোনালী গুহ, যিনি ডেপুটি স্পিকার থাকাকালীন কেস খেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার একবারও কথা মনে পড়লো না। আমার সঙ্গে রয়েছেন সোনালী গুহ, কথা বলবো, আপনার কথা মনে পড়লো না? উনি এবার আর ক্ষমতায় আসতে পারবেন না, তো তাই চলে যাওয়ার আগে মানুষ ভুলে যেতে চায়। ভুলে যান, এটা স্বাভাবিক ধর্ম। আমি কিছু মনে করি, এটা ওনার ধর্ম। মানে এই যে ভুলে যান, মানে এই যে মনে রাখেন না, সবার সাথেই কি এরকম করেন? দেখো বলতে গেলে তো অনেক কিছু। উনি জীবনের প্রথম ভালোবাসাই ভুলে গেছেন। প্রথম ভালোবাসা মানে উনি যাকে ভালোবাসেন সেই ভদ্রলোক আজকে পৃথিবীতে নেই। তাকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেকে লিখেছেন, উনি তাকেই ভুলে গেছেন। বা আপনি তো কিছুই নন। আমার তো কিছুই না, আমি তো সঙ্গে ছিলাম। আমি ওনার জন্য কি করিনি, আমি ওনার গা হাত পা মেসেজ করে দাও, সেটা তো সবাই করতো। উনি সবাইকেই ভুলে গেছে। দিদি, এই যে 26 দিনের অনশনের ব্যাপারটা, উনি বলছেন রাস্তায় পড়েছিলাম আমি সেদিন, এনে কি বলবেন? অনশন দেখো 26 দিন, আসলে গান্ধীজি আমি শুনেছিলাম, আমি তো গান্ধীজিকে প্রত্যক্ষ, গান্ধীজি নাকি 21 দিন অনশন করেছিলেন। ওনার তো সবাইকেই টেক্কা দিতে হবে, উনি গান্ধীজিকে টপকেও 26 দিন অনশন করলেন। আমি তো ভাই অনশন মঞ্চে সেদিন ছিলাম। আমি না থাকলে সংবাদ মাধ্যম লিখতো, আমাকে তো সবাই ওনার ছায়া সঙ্গী বলতো, যে ছায়া সঙ্গী ও মমতাজকে সঙ্গ দিলেন না। আমি ঘরের বউ, আমার উপোস করা অভ্যাস আছে। একদিন উপোস করি, তাও নির্জলা করতে পারি না, আমি চা খাই। আমি দেখতাম বিকেল সন্ধ্যা হয়ে আসলেই ওনার বাড়ি ভাইয়ের বউরা সব আসতেন। তা আমি আমার সঙ্গে তো ওনাদের কারোর কোনো ইয়ে ছিল না, ঝগড়াঝাটি ছিল না। আমি ওদের অনশন মঞ্চেই বলতাম আয় তোরা, ওরা আসতো। কিন্তু 26 দিন অনশন করার পরেও একটা মানুষের ওজন বেড়ে যায়। এই যে ওজন বাড়ার ব্যাপারটা, মানে এই যে চকলেট ফকলেট খেতেন আপনারা অভিযোগ করেন, সত্যিই কি খেতেন? আপনি তো সাথে থাকতেন। আমি দেখিনি কোনোদিনও দেখি। উনি তো সবকিছুই করেন চুপি সারে। দেখো আমি মিথ্যে কথা কেন এই যে বলবো? আপনাদের পর্দা পড়ে যেত, কি হতো পর্দার ভেতরে? আমি তো বলছি আমি দেখিনি। খেলে উনি খেলে উনি খুব চুপি সারে খেতেন, খুব চুপি সারে। মানে কেউ বুঝতে পারবে না। না,
আমাকে তো সেদিন একজন প্রেস এসেছিল, সে বলছিল নাকি উনি 5 স্টার খেতেন, মানে 5 স্টার তো একটা ক্যাডবেরি। বললাম দেখো আমি জানি না, না জেনে আমি কি করে মিথ্যে কথা না বলবো। ঠিক অবশ্যই। আর একটা দিদি যে কথাটা, এই যে সিঙ্গুর আন্দোলন 15 বছর পর সিঙ্গুর গেলেন, কার্যত এই 15 বছর তো সিঙ্গুরকে ভুলেই, যেখান থেকে ওনার উত্থান সেখানে তো ভুলেই থাকলো। দেখো, সিঙ্গুরের টাটারা তো গাড়ি তৈরি করতে চেয়েছে ন্যানো, মানে ন্যানোর কারখানা বলেছিল হবে। তখন বুদ্ধদেব বাবু চিফ মিনিস্টার। বুদ্ধদেব বাবু একসময় বিধানসভায় আসতেন, এসে বলতেন যে রতন এসেছিল, রতন। সৌগত দা জিজ্ঞেস করেছেন আপনি রতন বলতে কাকে বলছেন বুদ্ধ? রতন টাটা। তখন রতন টাটা তখন প্রয়াত। বেচারাম মান্নার কাছে দেখেছো, কেউ যায়নি। এখন যারা নতুন তৃণমূল তারা গেছে সব। রচনা দেবকে দেখা গেছে, রচনা দেব মানে? রচনাও গেছে, দেবও গেছে, ও, অভিনেতা অভিনেত্রী। অভিনেতা অভিনেত্রী। এখন তো ওনার কাছে পলিটিক্যাল কেউ থাকে না, এই অভিনেতা অভিনেত্রী থাকেন। আমি তাদের অভিনয় ক্ষমতাকে আমি সম্মান জানাই। আমি তো আর জীবনে কোনোদিন অভিনয় করিনি। আরেকটা বিষয়, যে বিষয়টা নরেন্দ্র মোদীর এর ওয়াইফের টাইটেল কি, এই যে ব্যক্তিগত আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওয়াইফের টাইটেল কি। নরেন্দ্র মোদী ওয়াইফকে নিয়ে একটা বিতর্ক আমরা জানি প্রত্যেকে। তো সেটা নিয়েও উনি অন স্টেজ কথা বলছেন, মানুষের সামনে প্রেজেন্ট করছেন একটা মুখ্যমন্ত্রী, কি বলবেন? দেখো, উনি এবার বুঝতে পেরেছেন যে উনি সরে যাচ্ছেন ক্ষমতা থেকে, তাই ভুলভাল বকছেন। আজকে তো ওনার দিল্লি যাওয়ার কথা ছিল। উনি নাকি আজকে বলেছেন, আমি তোমাদের মাধ্যমে শুনলাম যে উনি দিল্লি যাবে। দিল্লি যাবে। তো কবে ছবেন উনি সিঙ্গুরে? আমি তো এখন আর তৃণমূল করি না, আমি এখন আদ্যন্ত বিজেপি করি। তাই উনি যেদিন সিঙ্গুরে যাবেন সেদিন আমি খবর পাবো কিনা জানি না। সিঙ্গুরে গেছেন, না সরি, আমি সেদিন দিল্লি দিল্লি যাবেন। যাবেন আমি তো আর জানি না যে উনি কবে সিঙ্গুর ছুঁয়ে দিল্লি যাবেন। আজকে খুব সম্ভবত অজিত পাওয়ার এক্সপায়ার করেছে, অ্যাক্সিডেন্টাল ডেথ। সেটা তো উনি ষড়যন্ত্রের বন্দ্যোপাধ্যায়। আমি জানি না কিভাবে, মানুষের তো শেষ পরিণতি মৃত্যু। অজিত পাওয়ারের বাড়িতে যারা আছেন তাদের পরিবার পরিজনদের আমি সমবেদনা জানাই, তার আত্মার শান্তি কামনা করি। আজকে বোধহয় সমগ্র দিল্লি চলে গেছে অজিত পাওয়ারের অন্ত্যেষ্টিতে, বা যেভাবেই যাই হোক আর কি, ওনার মৃতদের। হ্যাঁ, সেই জন্য উনি দিল্লি যান। উনি দিল্লিতে তো উনি সরে যাবেন জেনেই উনি পা ধরতে যাচ্ছিলেন। কেউ থাকবেন না, কেউ না। আর উনি তো একজন চিফ মিনিস্টার হয়েও অমিত শাহজিকে বলেন একটা ব্যঙ্গোক্তি করে। আমি বলছি, এই যে নরেন্দ্র মোদীর বউ, এই যে ব্যক্তিগত বিষয়, কই মুখ্যমন্ত্রীর তো ব্যক্তিগত বিষয় নিয়ে কেউ কথা বলে না। সেটা তাদের ভদ্রতা। তারা তারা জানে, মানে হাউ টু মেনটেন ভদ্রতা। ভদ্রতাকে ইংরেজিতে কি বলে আমি জানি না, কিন্তু হাউ টু মেনটেন ভদ্রতা। কিন্তু উনি তো অমিত শাহজিকেও কোদল কুতকুত এসব বলে, খারাপ লাগে। ওনাকে নিয়েও তো অনেক চরিত্রগত বিতর্ক উঠেছে ওনার, অনেকদিন অনেক সময় উঠেছে। উনি যে বিয়ে করেন নেই, তারপরে তাতে। আর আমি তো অনেক সময় শুনি যে অনেকে বলেন যে অভিষেক বানাচ্ছে, উনি তো বিয়েই করেননি। মানে এই যে বিষয়গুলো, হুম হুম। এটিও তো মিস করলে নিয়ে বিষয়। তারা জানে ভদ্রতা মেনটেন করতে হয়। দীপক ঘোষই লিখে গেছেন। হ্যাঁ, দীপক ঘোষ তো আজকে মারা গেছে। দীপক ঘোষ তো এখন আর নেই আপনি পৃথিবীতে। তো সেই বই হ্যাঁ পড়েছি, পড়েছি, আর কেন পড়িনি। দীপক ঘোষ লাস্টে যখন আরেকটা বই বার করলেন, আমাকে বললেন যে সোনালি তুই কি আসবি, তুই তখন মমতার অ্যান্টি। আমি বললাম না দীপক দা, আমি সেদিন কলকাতা থাকবো না। না, আমি বলছি যে দীপক ঘোষের এই বই থেকে যা পাওয়া যায়, আপনি তো না নিশ্চয়ই কোনো সারবত্তা নেই। ওনাকে তো তথ্য দিয়েছিল নির্বেদ। নির্বেদ এখন নিশ্চয়ই বেঁচে আছে, মালার মায়ের। মালারার হাজবেন্ড এখনো নিশ্চয়ই বেঁচে আছে, থাকুন, আমি সেটা চাই। কিন্তু দীপক ঘোষ এমনও দিয়েছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের স্বামী আর মমতা ব্যানার্জির স্ত্রী। এটা তো কোনোদিনই হওয়াটা অসম্ভব ব্যাপার। মানে এই কিছু কিছু কথা যেগুলো অনুষ্ঠানে বা ওনার অনেক কিছু রঞ্জিত ঘোষ আমি সেটা জানি। তখন রঞ্জিত ঘোষ একজন ছিলেন, তার তাকে আমরা বলতাম রনাদা। তিনি, ঘনিষ্ঠ ছিলেন। হ্যাঁ হ্যাঁ, খুব ঘনিষ্ঠ, মানে অনেক ঘনিষ্ঠ। এই যে মুখ্যমন্ত্রী আপনি
হুম, রণদার সঙ্গে দিদির প্রথম জীবনে একটা ভালোবাসা ছিল, রণজিৎ ঘোষের সঙ্গে। রণজিৎ ঘোষকে উনি যাতা বলে অপমান করেছে। যেদিন উনি প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হলেন, রণদা বাড়িতে এসছেন, গিলে করা পাঞ্জাবি, চুনোট করা ধুতি। আমরা বলছি দিদি রণদা এসছে, তখন উনি বলছেন যে একটা অশ্লীল কথা বলে অমুকের বাচ্চাকে কে আসতে বলেছে। তখন আমরা সেদিন বিকেলের ফ্লাইটে আমি আর মানে ভালোবাসা ছিল, হ্যাঁ তাও এরকম মন্তব্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রণদা মিষ্টির হাঁড়িটা মাসিমার হাতে দিয়ে বললেন যে রনি তোরা আজকে বিকেলের প্লেনে দিল্লি যাচ্ছিস? বললাম, হ্যাঁ রণদা। তখন বললো ছলো ছলো চোখে বলছেন আমার, তখন রণদার বাবা, রণদা নিজেও বেঁচে আছে, রণদার বাবা মা কিন্তু, বাবা মা বেঁচে ছিল, আমার বাবা মা কিন্তু কেউ মমতার সঙ্গে কোনো শয়তানি করে, শয়তানের বাচ্চা না। আমার চোখ ভর্তি জল চলে এলো। রণদা ছিলেন সরি, তপনাশ ঘোষ ছিলেন ফলতা নেমে তার কাজিন দা। হুম হুম হুম, সেখানে তো এই ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কই বিজেপির কাউকে তো আমি, শুভেন্দু অধিকারীরা কি এই বিষয়গুলো জানতেন না? হয়তো জানেন, এটা শুভেন্দুর ভদ্রতা যে শুভেন্দু কিছু এই ব্যাপারে বলেন। শুভেন্দু তো ডক্টর এস পি দাসের সম্বন্ধে, আমি জানি সেটা। আমাকে কি তুমি বলতে শুনেছো যে ডক্টর এস পি দাস? ইভেন দিল্লিতে যারা কাজ করতো আমাদের বাড়িতে, তারাও সবাই জানতো দিদির সঙ্গে। হুম, ডক্টর এস পি দাস, শুধু এস পি দাস না, ডক্টর এস পি দাস, যে ওনার পার্সোনাল চিকিৎসক আর প্রত্যেক বুধবার আর শনিবার আসে। এখন জানি না, কিন্তু আগে তো আসতেন, যখন আমি যেতাম ওদের বাড়িতে তখন তো আসতেন। এই ব্যক্তিগত বিষয় নিয়ে আপনারা কোনো মন্তব্য করেননি, আপনারা বলছেন কখনোই মুখ না খোলেন। না না, আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেলে কি ভাইপো সেটা নিয়েও যে বিতর্ক, তাতেও আপনারা মুখ না। খোলেন। আমি আমি বলি মমতা দি তো বিয়েই করেনি। মমতা দির আবার বিয়ে না করলে তো বাচ্চা আসা অসম্ভব। এই আরেকটা বিষয় হচ্ছে দিদি, সিঙ্গুর, ওর এই যে সিঙ্গুরে চাষিদের সাথে সেদিন কি মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনটা করেছিলেন, তারপর তো আর সিঙ্গুরকে ভুলেই গেলেন। ওনার তো ভুলে যাওয়াটাই কাজ, ওনার ভুলে যাওয়াটাই কাজ। আমি জিজ্ঞেস করলাম না বেচারাম মান্না ছিল আজকে, তুমি বলছো দেখতে পাওনি, রচনা রচনা ব্যানার্জি দেব ওরা ছিলেন, তো ওরা তো এখন নতুন তৃণমূল। আরেকটা বিষয় যেটা মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে বিজেপি লাশের রাজনীতি করে, শকুনের মতো তাকিয়ে থাকে, চোখ খুবলে খায়। বিজেপি লাশের রাজনীতি করে কিনা জানি না, লাশের রাজনীতি মমতা ব্যানার্জি করে। কোথাও মৃত্যু হলেই মমতা ব্যানার্জি সেখানে গিয়ে কোন বডিটা উনি মানে দখল করবেন সেটা বসে থাকে। আগেও বসে থাকতেন। হুম, হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের পাড়াতে একটা ছেলে ছিল, আমরা কোচিনে পড়তাম তো, রমেশ বাবুর কোচিনে পড়তাম, সেখানে কোচিনে পড়তো, ছেলেটা একটু বড় সড়ো চেহারা ছিল বলে আমরা সবাই তাকে বলতাম, খেপিয়ে বলতাম জ্যাঠা। সে বলতো আমার মাকে যে মাসিমা সোনালী শেখরকে কেন মমতাদির কাছে যেতে দেয়? তখন মা বলতো কেন রে? বললো দিদি তো মৃত্যু নিয়ে রাজনীতি করতে ভালোবাসে। তখন আমি বলতাম মাকে যে, মা ছাড়ো তো, জ্যাঠার কথা শুনে তুমি আমাদেরকে না করো না। আরেকটা জিনিস, এই কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কিছুদিন পর এমন হবে, ও বলছে আমাকে যদি জেলে ভরে দেয় মা বোনেরা বাড়িতে নাড়ু বানাবেন তো। নাড়ু মানে উনি বোম বানানোর কথা বলছেন, বোম শিল্প, ওনার তো চা শিল্প। এই যে জেলে ভরে দেন মানে কি? জেলে ভর্তি হতে, জেলে উনি যেতে চাইছেন, উনি জেলে যেতে চাইছেন, জেলে গেলে তো উনি সেন্টিমেন্টটা ক্রিয়েট করতে পারবেন, এখন তো আর কোনো ইস্যু কাজ করছে না, কোনো ইস্যু কাজ করছে না। উনি জেলে যেতে চাইছেন যে বিজেপি যাতে ওনাকে অ্যারেস্ট করে, কিন্তু আমি আমার যতদূর আমার সূত্র খবর মানে সূত্র বলছে বিজেপি ওনাকে অ্যারেস্ট করে সেই ভুলটা করবে। আরেকটা দিদি, উনি বলছেন যে এই পোস্টার বেঁধে পিঠে বলতে হবে যে আমি বিজেপি করি না, এমন একটা পরিস্থিতি আসবে। দেখো আমি তখন বিজেপি করি, আমি গর্বের সঙ্গে বলি এ, উনি অত্যাচার ছাড়া কি জানেন না? ওনার সেই মমতাময়ী রূপ তো চলে গেছে, অনেকদিন আগে বাংলা থেকে উধাও হয়েছে। উনি টাটাকে কেন্দ্র করে ক্ষমতা এসছে। আমাদের বাড়িতে একজন ছেলে, আমার বর তো কাউন্সিলর ছিলেন, একজন ছেলে ছিল, সে বলতো টাটাকে কেন্দ্র করে উনি ক্ষমতা এসছেন, আর টেটের জন্য
উনি ক্ষমতা থেকে ফেলে